আসসালামু আলাইকুম। আজকের ক্লাস হচ্ছে টেকনোলজি এবং ইন্টারনেটের দ্বিতীয়তম ক্লাসের নাম হচ্ছে কেন আমাদের টেকনোলজি ইন্টারনেট জানতে হবে। প্রধান যেটা কারণ সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট থেকে বাঁচার জন্য হলেও টেক জানতে হবে বা ইন্টারনেট জানতে হবে। তো এখন কথা হচ্ছে যে টেকের থেকে বাঁচার জন্য আবার ইন্টারনেট জানতে হবে, মানে টেক থেকে বাঁচবো কি? টেক কি আমাকে মারবে নাকি? না, টেক আপনাকে মারবে না, বাট অনেক কিছু করতে পারে। তো প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে, একটা হচ্ছে ভালো দিক, একটা হচ্ছে মন্দ দিক। আমরা ভালো দিকগুলোকে নিয়ে যাব, মানে টেকের ভালো দিকগুলোকে নিয়ে যাব। এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ টেক। তো আমরা টেকের অ্যাডভান্টেজটা নিয়ে যাব। আর একটা হচ্ছে এই টেকের কুফলগুলা, সেই কুফলগুলো থেকে কিভাবে রক্ষা পাবো, এটা হচ্ছে আরেকটা দিক। দুইটা দিকের আলোচনা হবে আজকে। প্রথমটা হচ্ছে কিভাবে আমরা টেকের বিপদ থেকে রক্ষা পাইতে পারি, আরেকটা হচ্ছে আমরা কিভাবে টেকের অ্যাডভান্টেজ নিয়ে আমাদের জীবনের সকল কাজ সব সহজভাবে করতে পারি। প্রথম আমি কুফলগুলোই বলতেছি, মানে মন্দ দিকগুলো বলতেছি, এবং সেগুলো থেকে পরিত্রাণের ছোট ছোট উপায় আপনারা নিজেরাই বের করতে পারবেন। আমি যা সমস্যাগুলো বলতেছি, সমস্যাগুলো আপনাদের অপরিচিত না। তো যে সমস্যাগুলোর কথা বলবো আপনারা সবাই জানেন, বাট হয়তো বা ওইভাবে খেয়াল করেন না। তো আমি এগুলো বলে দিচ্ছি, নো প্রবলেম। এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে এই টেক থেকে, মানে এই কুফলগুলো থেকে পরিত্রাণ পাইতে পারেন। আর এরপরে মানে কুফলগুলো শেষ করার পরে আমি সুফলগুলো বলবো, যেটার অ্যাডভান্টেজ নিয়ে আপনি আপনার কেরিয়ার ডেভেলপ করতে পারবেন, প্লাস আপনার যে জীবন সেটা সহজভাবে, মানে জীবন ধারণ করতে পারবেন, মানে সহজ জীবন ধারণ করতে পারবেন। প্রথমে হচ্ছে আমাদের সাইবার আইন সম্বন্ধে না জানার কারণে আমরা হুমকির মুখে পড়তে পারি, এই ব্যাপারটা। তো সাইবার আইন না জানার জন্য আমরা হুমকির মধ্যে পড়তে পারি। আসলে এটা কেন বললাম আমি? কারণটা হচ্ছে, যদি আপনি সাইবার আইন সম্বন্ধে না জানেন, তাহলে আপনি এমন সব ভুল করবেন যেগুলো সম্বন্ধে আপনার ধারণা নাই যে এগুলো আসলে অন্যায় হচ্ছে। আপনি হয়তো বা ভালো মানুষ, আপনি যে ধর্মেরই থাকেন সে ধর্মের সবগুলো দিক নির্দেশনা আপনি মেনে চলেন, আপনি মুসলমান হলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাট এমন কিছু অপরাধ আছে যেটা অলরেডি সাইবার আইনের আওতাভুক্ত, মানে সাইবার আইন ক্রাইম মনে করতেছে আর কি। তো এই ক্রাইমগুলো আপনার নিজেদের অজান্তে করতেছেন। যদি জানেন হয়তোবা সেটা আর করবেন না, বাট আপনি জানেন না, এটা হচ্ছে আপনার সমস্যা। তো এই জন্য আমাদের টেকনোলজি জানতে হবে যে সাইবার আইনের আওতাভুক্ত কোনগুলো, সাইবার আইনের বাইরে আছে কোনগুলো। তো সাইবার আইন না জানা থাকলে যে ক্ষতিগুলো হইতে পারে, প্রথম হচ্ছে আপনার জীবন হুমকি হইতে পারে, মানে আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনি হ্যাসেলের শিকার হইতে পারেন, এটা হচ্ছে খুবই কমন, হ্যাসেল খুবই হয়, ব্ল্যাকমেইল এটা খুবই চলে। আরেকটা হচ্ছে আপনার লোকসান হইতে পারে, টাকা পয়সা আর্থিক দিক থেকে লোকসান হইতে পারে। তো আমি একটা একটা করে বলি। প্রথম যেটা, সেটা হচ্ছে যে আপনি হুমকির মুখে পড়তে পারেন, আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে। কিভাবে? আমরা আমাদের যারা ভোটার আইডি কার্ড আছে আমাদের, তো আমরা বিভিন্ন সিম অ্যাকাউন্ট আমাদের রেজিস্টার করে থাকি। তো সিমের অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য অবশ্যই আমাদের আইডি দিতে হয়, আমাদের ফিঙ্গার দিতে হয়, এটসেট্রা এটসেট্রা। এমন হয় যে আমাদের 3-4টা সিম আমরা চালাই, তো তারপরও আরও 2-3টা সিম এক্সট্রা আমাদের আইডিতে রেজিস্টার হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা কি করতে পারি? তো ভাবি যে 2-3টা সিম অন্য, আমার তো সিমগুলো লাগে না, থাকগা, যেমনি আসমনি থাকুক। আসলে ব্যাপারটা কিন্তু ছেড়ে দেওয়ার ব্যাপার না। এটা যদি এরকম হয় যে আপনি যদি ছেড়ে দেন, তাহলে এটা যে ক্রাইমগুলো হবে, এটার আপনার নিজেরও জানতে আপনি এগুলোর আসামি হয়ে যাবেন। আপনি হয়তো বা ফোনে থেকে শুনেছেন যে বিকাশ থেকে ফোন দিয়ে বলবেন, বিকাশ থেকে নাইদ বলতেছি, আমাকে এই দাও। আপনি হয়তো বা খুব সতর্ক মানুষ, আপনি কোড দেন না, আপনি পিনও দেন না, বাট অনেকে আছে এগুলো দেয়। তো যারা আপনার মানে আওতায় আছে তাদের তো আপনি অবশ্যই সাবধান করতে পারেন, তাই না? তো তার থেকে বড় কথা হচ্ছে যে এই সাইবার আইনটা একদম এত একটা কড়া আইন যে আপনি যদি এর চক্করে পড়েন, তাহলে মানে বাংলাদেশে এখন পর্যন্ত ওইরকম বিধিনিষেধ আসেই নাই, বাট আপনি হেসেলের মধ্যে পড়ে থাকবেন, একদম ফুল একটা হেসেলের মধ্যে পড়ে থাকবেন। এমন হয়েছে আপনার আইডি জাস্ট আপনার অন্যের লোকসান না, জীবন যেভাবে হুমকির মুখে পড়তে পারে এটা বলতেছি। আপনার আইডি থেকে আরও সিম ক্রিয়েট করে সে অন্যায় করতেছে, সে কাউকে হুমকি ধামকি দিচ্ছে, অথবা কারো থেকে টাকা নিতেছে, ব্ল্যাকমেইল করে করে টাকা নিচ্ছে, অথবা আরও বিভিন্ন হইতে পারে। তো এই সমস্যাগুলো সমাধান করতে পারি কিভাবে আমরা? সমস্যা সমাধানের একটাই উপায়, আমাদের আইডিগুলো সিকিউর রাখতে হবে। এমন অনেক কোড আছে যে কোডগুলো ডায়াল করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ভোটার আইডি থেকে কয়টা সিম রেজিস্টার করা হয়েছে। তো এটার মাধ্যমে কিন্তু আপনি সতর্ক হতে পারেন তখন থেকেই।
তাহলে আপনি যদি আপনার সিম, শুধু সিম যে আপনার আইডি ব্যাপারটা এমন না, আপনার কিন্তু আরও বেশ কিছু আইডি আছে যদি আপনি এই জেনারেশনের বা তার থেকে একটু আগের জেনারেশন হয়ে থাকেন। এখন তো মুরব্বীদেরও আছে, সেটা হচ্ছে ফেসবুক আইডি। শুধু ফেসবুক না, হোয়াটসঅ্যাপ আইডি আছে, টেলিগ্রাম আইডি আছে বা ইনস্টাগ্রাম আইডি আছে, যে আইডি থাকুক, কথা হচ্ছে যে এইগুলার থেকেও বিপদে পড়তে পারেন। আপনারা দেখবেন যে আপনার কাছের মানুষ এসে বলবে যে আমার একটা কোড যাবে, কোডটা আমাকে দিলেই হবে। টেলিগ্রামে অ্যাকাউন্টের জন্য 10 টাকা 20 টাকা করে সেল করে, এই জন্য এসে বলবে হোয়াটসঅ্যাপ আছে তোমার, হোয়াটসঅ্যাপটা দেও তো একটু কাজ করি। কাজ বাজ কিছু না, এগুলো এমন ধরনের কাজ, এটা বিপদে ফেলানোর কাজ। তাই এইগুলো থেকে সতর্ক থাকতে হবে। কোনটা কীরকম বিপদ হইতে পারে, আমি যদি একটা টপিক নিয়ে আলোচনা করি তাও ফুল কোর্স শেষ করা যাবে না, মানে কুর্সি করানো লাগবে, আমার ক্লাস শেষ করা যাবে না। যাই হোক, আমি অত বড় বড় আলোচনা করব না, আর যারা এগুলো জানে তারা হয়তো বা বোরিং হবে। আমরা অন্যদিকে যাই, সমস্যা নেই। আচ্ছা, এগুলোর জন্য আপনার মামলা হইতে পারে কিভাবে, যে আপনি যদি আপনার সিমটা অন্য কারো নামে, আপনার নামে রেজিস্ট্রেশন করা, অন্য কেউ ইউজ করতেছে, সে মার্ডার করে ফেলছে বা সে অন্য অন্য ক্রাইম করতেছে, কোনো মাদক ব্যবসা করতেছে, অথবা কাউকে ধোঁকা দিয়ে টাকা নিচ্ছে, এরকম যদি হয় তাহলে এইটার যদি মামলা হয় তাহলে সিম নাম্বারটা অবশ্যই উল্লেখ করে দিবে। সিম নাম্বার উল্লেখ করা হইলে আপনার নামে একটা মামলা হয়ে যাবে অটোমেটিক। আপনি জানেন না যে এটার ক্রাইম আপনি করছেন কি না করছেন, তবে আপনি হ্যাসেলের মুখে পড়বেন। তো এই হ্যাসেল থেকে বাঁচার কিন্তু ছোট্ট উপায়, সেটা হচ্ছে যে সিমটা ডিসেবল করে দেওয়া, ডিসকানেক্টেড করে দেওয়া। এটা খুবই সহজ, বাট এটা মানুষ করে না, ভাবে ছেড়ে দিয়ে কিছু হয় না, বাট অনেক কিছু হয়, এগুলো মাথায় রাখতে হবে। আরও ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছুদিন আগে একজন জাস্ট একটা আনঅফিসিয়াল ফোন কিনছিল জন্য তার 10 লাখ টাকা জরিমানা হয়েছে। জরিমানা দিতে পারে না জন্য সে 2 বছর জেলও খাটছে, তারপরেও তার শেষ পর্যন্ত জরিমানা ম্যানেজ করে দিতে হয়েছে। তো এই ঘটনাটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আনঅফিসিয়াল ফোনের অনেক ছিল, একটা বেচা কেনার একটা ধুম ছিল। 20,000 টাকার ফোন 18,000 টাকা হলে পাওয়া যেত। তো ওই রকম ও এই ফোনটা কিনছে, কেনার পরে সে কিছু মনে করে নাই, যে সে নিজের মতো চালানো শুরু করছে। হঠাৎ একদিন ফোন দিয়ে বলে যে এই ফোনটা আপনি কোথায় পাইছেন, তো বলে যে আমি এই দোকান থেকে কিনছি। ও অরিজিনালি অথেন্টিকভাবেই কিনছে, বাট যে দোকান থেকে কিনছে দোকানটাই একটা ফেক। তো তারপর তার কাছে পুলিশ আসছে, এসে জিজ্ঞাসাবাদ শুরু করছে। সে কিন্তু অলরেডি হ্যাসেলের মুখে পড়া শুরু করে দিছে। তারপরে ঘটনা বুঝতে পারে যে কোনো একটা মোবাইল দোকানে রবারি হয়েছে, ডাকাতি হয়েছে, দেন সেখান থেকে এই ফোনটা বের করা হয়েছে। আর এই ফোনটা বের করার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তার নামে মামলা হয়ে গেছে, সে হচ্ছে আসামি। এখন তোর সাথে কে কে ছিল বল। তো সে তো অথেন্টিকভাবে ফোন কিনছে, মেমো আছে তার কাছে, মেমো শু করে, সে আর বিশ্বাস করে না তারা কেউ, কারণ এই দোকানটাই গায়েব হয়ে গেছে। তো এজন্য মানে আনঅফিসিয়াল ফোনগুলো কেনা থেকে বিরত থাকতে হবে, চুরাই ফোনগুলো থেকে কেনা থেকে বিরত থাকতে হবে। কারণটা হচ্ছে এগুলো এখন ধরতে পাওয়া যায়, মানে ধরা যায়। আপনি চাইলে আপনি নিজেও এগুলো ধরতে পারবেন, মানে টেকনোলজি এতটা এগিয়ে গেছে। তো আপনি যদি পিছিয়ে থাকেন, একটু 2,000 টাকা লুবে পড়ে যদি আপনি নিজের নামে ঘাড়ে একটা বিপদ নিয়ে আসেন, তাহলে তো কিছু করার নাই। এসে বলবেন ভাই একটা আনঅফিসিয়ালি ফোনই না কিনছি আমি, এই জন্য এই সমস্যা হয়েছে। ভাই আমি না একটা সেকেন্ড হ্যান্ড ফোনই কিনছি, এই সমস্যাটা হইলো। ফোন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। আপনার আইডি কার্ড কাউকে ইউজ করতে দেওয়া যাবে না একইভাবে। আপনার ফোনটাই একটা আইডি, এই ফোনটাও কাউকে ইউজ করে দেওয়ার আগে বারবার ভাবতে হবে যে আপনার ফোনটা আপনি কাকে ইউজ করতে দিচ্ছেন। এরকম জেল হইতে পারে, জরিমানা হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তাই আমাদের এই ব্যাপারগুলো থেকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, আমাদের অর্থ লোকসানের কিছু ব্যাপার বলি। এখানেও যদি অর্থ লোকসান হয়, বাট আমাদের পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে, এরকম চক্রও আছে। শুধু বিকাশ থেকে নাহিদরা এসে টাকা নেয় না, আমরা ইচ্ছা করে কিছু লোকদের টাকা দিই। এরকম হচ্ছে এই জুয়াগুলা। বাংলাদেশের খুবই বেশি প্রচলিত জুয়া হইতেছে ক্যাসিনো, চলতেছে প্রচুর। এটার একটা কোম্পানিও বাংলাদেশি না, ম্যাক্সিমামগুলাই রাশিয়া বা চায়নার। তারা এসে আপনাকে বিভিন্ন বড় বড় চটকদার অফার দিবে, দিয়ে তারা আপনাকে এইটাতে ইনভলভ করবে। এখানে যারা এই অফারগুলো দিতেছে তারাও কোনোভাবে চক্রে ফাইসা গেছে। এটা কিভাবে কাজ করে আপনারা হয়তো বা জানেন, আমি জাস্ট একটু টাচ করে দিচ্ছি কীভাবে কাজ করে। এটা হচ্ছে যে কেউ এসে আপনাকে বলবে তুমি যদি এত টাকা ঢুকাও তোমার এত গুণ লাভ দিবে, প্রথম চান্সে ডিপোজিটে এত টাকা লাভ, মানে কি বলে প্রফিট, বোনাস, যাই হোক। তো এটা দিবে, দেওয়ার পরে তুমি যদি আরেকজনকে রেফারেল করাও, তো সেখান থেকেও তুমি একটা বড় অ্যামাউন্ট পাবা, পার্সেন্টেজ পাবা, 2%, 3% বা 5, 10, 20 যা হইতে পারে। তারপরে ও যদি আবার রেফারেল করা, ওটার জন্য তুমি টাকা পাবা। এখন এই জুয়াগুলোর মধ্যে আমি কয়েকজনের সাথে কথা বলে দেখছি, এমন হয় যে যারা এজেন্ট আছে তাদের যে এগেনস্টে যারা আছে, মানে তাদের আন্ডারে যারা আছে, তারা যদি কোনো সময় লোকসান করে তাহলেও সে একটা প্রফিট পায়। মানে ওই লোকটা যদি লোকসান করে টাকা, একটা ওই লোকসানের একটা প্রফিট যে এজেন্ট আসে সে পেয়ে যায়। বুঝতেছেন কত ভয়ানক চক্র এটা। মানে এজেন্ট জানে যে তোর লোকসান হলে আমার লাভ আছে, এজন্য এজেন্ট চেষ্টা করতেছে ভালো ভালো রেফারেল করার জন্য, ভালো ভালো সুবিধা দেওয়ার জন্য, বোনাস দেওয়ার জন্য। যাই দেখ লাভ কিন্তু দিন শেষে তারই।
তো এটা আমরা সহজে বুঝতে পারি না, এই জুয়ার চক্করে আটকে যায়। এমন অনেক মানুষ আমি দেখছি যারা প্রচুর বিপদের মুখে পড়ছে এই জুয়ার থেকে। তো এটা আমরা কিন্তু ইচ্ছা করে বিপদে পড়ি। বাংলাদেশের এমন অনেক জেলা আছে, আমি নাম না বলি, আপনারা ইউটিউবে যা সার্চ করলে এগুলো পেয়ে যাবেন। যমুনা টিভিতে মাঝে মাঝে এগুলোতে নিউজ হয়। তো অনেক জেলা আছে যেগুলাতে আপনার এটার এখন একটা পর্যায়ে চলে গেছে, অনেকে কোটিপতি হয়ে গেছে, অনেকে একবার নিঃস্ব হয়ে গেছে। তার মধ্যে কয়েকজনের কথা এমনও হয় যে তারা বলে যে জুয়া এমন একটা নেশা যে আমাকে 500 টাকা বাজার করতে দিলে আমি সেটার বাজার করি না, আমি ওই টাকাটা নিয়ে লুট করি, লুট করার পরে আমি চেষ্টা করি 1500-2000 টাকা মারার। মিরাকলভাবে হয়তো কোনো সময় সেটা মারতেও পারে, তারপর সেটা থেকে সে স্যাটিসফাইড হয়ে যায়। পরবর্তীতে এই নেশা তার মধ্যে আবার কাজ করে, তখন পরবর্তীতে হয়তো আরও 10 বার লস করে। আমাদের এলাকায় এমন অনেক আছে যারা মোটামুটি অনেক বেশি লস করে, ম্যাক্সিমাম টাইমে লস করে, বাট যে সময় লাভ করে যদি দুই একটা মানে এই দুই একটা লাভ করতে পারে, দুই একটা দান, হ্যাঁ দুই একটা দানে যদি সে লাভ করতে পারে, তাহলে দেখা যায় যে তারা নতুন করে একটা পার্টি অ্যারেঞ্জ করে। মানে যদি 2000 টাকা লাভ করে সেখানে 1500 টাকা পার্টিতেই খরচ করে ফেলে। আসলে সে ক্যালকুলেশন করে না যে আসলে তার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। তো এই জুয়াগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। আর কিছু চক্র আছে এবং ফাঁদ আছে। এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, এটা ফেসবুক লাইভে দেখতেছেন, একদম ফ্রি, বাট এইটা আমি চাইলে বিক্রি করতে পারতাম। তো কন্টেন্ট আপনি দেখেন আর না দেখেন, আমি ভালো ভালো অ্যাড সাজাইতাম ফেসবুকে, বারবার আপনাকে অ্যাড দেখাইতাম, আপনি হয়তো বা লোভে বইরা আমার চক্করে বইরা আপনি আমার কোর্সটা কিনে ফেলতেন। এটা একটা চক্র আছে যারা কোর্স সেল করে। এখন আমি বলি আমার নলেজ থেকে এটা আমি বলতে পারি যে আপনি যাই করেন, মানে একদম কিছুই জানেন না, আপনি জিরো, আপনি 1 মাসে 2 মাসে 3 মাসে 6 মাসে ফ্রিল্যান্সিং করে ফেলবেন, টাকা ইনকাম করে ফেলবেন। হ্যাঁ হয়তো বা 1 মাসে 2 মাসে 2-3 টাকা ক্লায়েন্ট পাইতে পারেন, হয়তো বা কিছু টাকা ইনকাম হইতে পারে, বাট আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় দিতে হবে প্রপারলি শেখার জন্য। তো এখন এরা এমনভাবে বলে 21 দিনে আপনি আফটার ইফেক্টে মাস্টার হয়ে যান। যদি আপনি এডিটিংয়ের কিছুই না জানেন তাহলে 21 দিনে কি আফটার ইফেক্টের মাস্টার হইতে পারবেন? অনেকে এখানে আছেন যারা আফটার ইফেক্টের নামই শুনেন নাই, তারাও হয়তো বা দেখবেন যে আফটার ইফেক্ট শেখার ফলে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করা যাচ্ছে। তো আপনি বলবেন কি, আচ্ছা ঠিক আছে আমি কোর্সটা কিনি, 21 দিনেরই তো ব্যাপার, 21 দিন আমি করি, তার করতে পারবো লাখ টাকা ইনকাম। এমন কিছু হয় না, আসলে এটা স্ক্যাম। এই চক্রের ফাঁদে পা দেওয়া যাবে না। আরও একটা ব্যাপার আছে, ডিজিটাল মার্কেটিং করে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, মাত্র 10 দিনের ক্যাম্পেইন দেখাবে 10 লাখ 20 লাখ টাকা সেল করছে, 10-20 লাখ টাকা সেল করার ক্যাম্পেইনে আপনাকে এমন একটা লুপ দিবে যে আপনি মনে হয় কোটিপতি হয়ে যাবেন মাত্র এই কোর্সটা কেনার সাথে সাথেই। কোর্সটা কিনবেন জাস্ট, এটা হচ্ছে আপনার কাজ, আপনি মাত্র 30-40 দিনে আপনি কোটিপতি হয়ে যাবেন সেল করে। তো তারা অ্যাড রান করবে, এটাই দেখবেন যে 40 লাখ 50 লাখ টাকা খরচ করতেছে 10 লাখ টাকা লাভ করার জন্য, প্রফিট করার জন্য, বা 5 লাখ টাকা প্রফিট করার জন্য, 10 লাখ টাকা সেল করার জন্য তারা 4 লাখ টাকার অ্যাড রান করতেছে, এরকম হয়। তো আপনার কাছে পকেটে নাই 2 টাকা, আপনি তো ডুয়াল কারেন্সি নিতে পারবেন না, আপনি না পাসপোর্ট করতে পারবেন না ডুয়ালস কারেন্সি করতেই পারবেন না, কিন্তু আপনাকে তারা খুব চেষ্টা করবে, আপনাকে বিজনেসম্যান বানায় ছাড়বে। তারা কী করবে, কোর্সটা কেনার পর্যন্ত, কোর্স কিনে ফেলছেন, দেন তাদের কাজ শেষ, তারা টাকা পাওয়া গেছে, আপনাকে তারা ফেলে দিবে ছুঁড়ে। যদি বাই এনি চান্স আপনি কোনোভাবে ওইখান থেকে টিকতে পারেন, 100 জনের মধ্যে 2 জন তো ভালো হবেই, 2 জন যদি টিকতে পারে, তাদের নিয়ে তারা আবার সেলিব্রেট করে তারা আবার কোর্স সেল করে। এই চক্রগুলো থেকেও আপনাদের দূরে থাকতে হবে। টেকনোলজি সম্বন্ধে জানা না থাকলে আপনি এগুলা তো ফেসে যাবেন, তাই আপনার টেকনোলজি জানতে হবে। এই কোর্সগুলো কোন কোর্স বিক্রেতা কেমন বা কার মাইন্ড কেমন আছে সেগুলো অবশ্যই আপনার জানতে হবে। আমি প্রমোট করতেছি না, বাংলাদেশে এমন অনেক ইনস্টিটিউট আছে যারা মোটামুটি ভালো কন্টেন্ট দিয়ে থাকে। তার মধ্যে যদি এমন বলি, আমি বলবো না, জাস্ট বলা যাবে না, ভাববেন আমি আপনাদের প্রমোট করতেছি, আর কারোর দুর্নামও করা যাবে না, কোর্সের মধ্যে এগুলো করাই যাবে না। তো যাই হোক, আপনারা নিজেরাই খুঁজে দেখবেন যে আসলে কন্টেন্ট কার ভালো। শুধু যে সবাই পেইড কোর্স সেল করে এরকম না, অনেক পুরাতন কোর্স সেলার আছে যারা 10-15 বছর থেকে কোর্স সেল করে আসতেছে। প্রতিষ্ঠানগুলো ভালো ভালো প্রতিষ্ঠান, এই যে 2-3 দিন আগে ছাতার মতো গজায় উঠছে প্রতিষ্ঠান এমন না, অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো 10 বছর থেকে মার্কেটে আছে, আপনি তাদের থেকে কোর্স করেন। আমি কারোর নাম বলবো না, তবে আপনারা একটু খুঁজে নিয়েন। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে এই চক্রগুলো, আপনি জুয়া খেলেন অথবা কোর্স কিনেন যাই করেন, এটার মধ্যে আরেকটা সমস্যা আছে, এই যে রেফারেল কন্ডিশনটা, এটা হচ্ছে একটা ফাঁদ। সেটা হচ্ছে আপনি কোর্স কিনেন আর আপনি জুয়াতে ইনভেস্ট করেন, আপনাকে এমনভাবে বলবে যে তুমি 10 জনকে নিয়ে আসো, তোমাকে এই কমিশনটা দেওয়া হবে।
তুমি কত টাকা লস করছো? 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 1,00,000 টাকা। তুমি আর 20,000 টাকা ভরো, তোমাকে আমি 2,00,000 টাকা বের করে দিব। এই যে এই হইতেছে আর একটা লোভ। এই লোভেও কোনো সময় পড়া যাবে না। এগুলো থেকে সতর্ক থাকতে হবে। টাকা ইনকাম করা খুবই কঠিন, এত সহজ না টাকা ইনকাম করা। আপনি যতটা সহজ মনে করেন এতটা সহজ না, তাই এগুলো নিয়ে বেশি কথা না বলি। তো তারপরে সবার শেষ ধোঁকা হচ্ছে ফোন দিয়ে ধোঁকা দেয় আর কি। ফোন দিয়ে ধোঁকা দেয় আর ফোনের মাধ্যমে ধোঁকা দেয়, দুইটা। একটা হচ্ছে আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনার কোড নিবে, ওটিপি কোডটা হইতে পারে বা অন্যান্য কোড হইতে পারে, সে কোডটা নিবে, নিয়ে আপনার ডেটা অ্যাক্সেস নিয়ে নিবে, সে গ্যালারি অ্যাক্সেস নিবে, ক্যামেরার অ্যাক্সেস নিবে, নিয়ে নিল। অথবা জাস্ট আপনাকে একটা হোয়াটসঅ্যাপে আননোন নাম্বারে ভিডিও কল দিছে, ভিডিও কল দিছে, দেওয়ার পরে 10 সেকেন্ড 15 সেকেন্ড কথা বলছে। কথা বলার পরে কথা বলছে সে নাই ক্যামেরায়, আপনি জাস্ট হ্যালো হ্যালো করতেছেন, আপনি গালাগালিও করতেছেন। এটা সে রেকর্ড করছে, স্ক্রিন রেকর্ড করছে, করে অন্য একটা মেয়ের সাথে ভিডিও কল বানায় এটা আপনাকে সেন্ড করবে, করে বলবে যে দেখ তুই কার সাথে এই মতে কথা বলছোস, যদি তুই আমাকে এত টাকা না দেস তাহলে তোর এই সমস্যা হবে। তো এগুলো আসলে ফ্যাক, এগুলো হয় অনেকে আবার টাকা দিয়েও দেয়, বাট এগুলো থেকে ভয় পাওয়ার কিছু নাই। আপনার আইনের সহায়তা নিতে হবে, কারণ আপনি যদি সলিড থাকেন আপনাকে কেউ ফাঁসাতে পারবে না, তবে ফাঁসানোর চেষ্টা করবে। এগুলো আইন সম্বন্ধে আপনার জানতে হবে। আপনি যদি এরকম কোনো সময় হয় যে ব্ল্যাকমেলের শিকার হয়েছেন, আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, কারো থেকে টাকা মেরে নিছে এবং তারা আপনাকে এসে ধরতেছে, তখন আপনি এগুলোর আইনের সহায়তা নেবেন। আমাদের সাইবার টিম মোটামুটি অনেক শক্তিশালী হয়ে গেছে বাংলাদেশের, তো তারা আপনাকে হেল্প করতে পারবে। তো আর এই যে হ্যাকিংয়ের যে ব্যাপারটা, এর আরেকটা অন্যতম সমস্যা আছে, এটাও আমি একটু বলে নিই। সেটা হচ্ছে ইমো হ্যাক, ফেসবুক হ্যাক, মেসেঞ্জার হ্যাক। এই যে এইগুলোতে আমরা আমাদের গোপন ডেটাগুলো সংরক্ষণ করি, এগুলো করা যাবে না। গোপন ডাটা সংরক্ষণ বলতে কি বোঝাচ্ছি আমি বলি, যে আমাদের এমন কিছু প্রাইভেট ফটোস থাকে, ভিডিওস থাকে বা অডিও ক্লিপ থাকে, ভয়েস রেকর্ড থাকতে পারে, যেগুলো আমরা হাইড করে রাখার চেষ্টা করি। আগে একটা সময় ছিল যে সময় আমরা অ্যাপ লক ইউজ করতাম, তারপর ডাটাগুলো রক্ষা করা যাইতো না। আমরা পেন ড্রাইভ ইউজ করতাম, মেমোরি কার্ড ইউজ করতাম ডাটাগুলো সংরক্ষণ করার জন্য। বাট হয়তো বা এটা রিস্কি মনে হইতো, কিন্তু আমরা সেফ মনে করি যে আমাদের ফেসবুকে একটা মেসেঞ্জার থেকে যদি একটা আইডি থেকে আরেকটা আইডিতে ওইটা মাইরা রাখি একটা ফটো, তাহলে তো কেউ পাবে না। এটাই ভাইবা আমরা একটা আইডি থেকে আমাদের আরেকটা আইডিতে একটা ফটো রেখে দিই, এটা স্টোরেজটা হয়ে থাকে হচ্ছে মেসেঞ্জারে। ইমোতেও সেম করি আমরা, হোয়াটসঅ্যাপেও সেম করি, টেলিগ্রামেও সেম করি, একই ব্যাপার। আমি একটাই উদাহরণ দিচ্ছি। বাই এনি চান্স যদি কোনোভাবে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায়, মেসেঞ্জারটা হ্যাক হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে ওই হ্যাকারটা আপনার এই ডেটাটা পেয়ে যাবে। আপনি যে ভয় পাচ্ছিলেন যে আপনার ঘরের কেউ দেখবে বা কাছের কেউ দেখবে, এই একই সমস্যা হইতে পারে দূরের কেউ দেখবে। তখন আপনি কি করবেন? সমস্যা সেম, বাট একটা হচ্ছে আপনার কাছের মানুষ আর একটা হচ্ছে অপরিচিত মানুষ, যাকে আপনি চিনেনও না, ইভেন সে আপনাকে ক্ষতি করতে চায়, জন্যই তো আপনার আইডিটা হ্যাক করছে, তাই না? তো সে আপনাকে ক্ষতি করতে চায়। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? এটা তো আরও বিরাট সমস্যা, তাই না? তো এখন কথা হচ্ছে, তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, আপনার এমন যদি কোনো ডেটা থাকে তাহলে অবশ্যই সেটা আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভে সংরক্ষণ করা উচিত। যদি না থাকে তো আলাদা ব্যাপার, যদি থাকে আমি বলি যে আপনাদের ফেসবুক পাসওয়ার্ডটাও একটা আইডি থেকে আর একটা আইডিতে মেরে রাখবেন না, এটাও না। আপনার কোনো মানে জাস্ট পাসওয়ার্ডগুলো আমরা অনেক সময় গুগলে সেভ করে রাখি, জিমেইলে সেভ করে রাখি, এগুলো করবেন না। মানে আপনাদের যে প্রাইভেট ডেটা যেগুলো আছে সেগুলো চেষ্টা করবেন যাতে সেভ জায়গায় থাকে, খাতায় লিখে রাখতে পারেন, ড্রয়ারে রেখে দিতে পারেন, অফলাইন রাখেন, এগুলো অনলাইন করেন না। অনলাইন আপনাকে যেমন সুবিধা দিচ্ছে তেমন অসুবিধারও কারণ হয়ে যেতে পারে। তো তার মানে আপনি যদি কোনো সময় হ্যাকিংয়ের শিকারও হন, তারপরেও আপনি বিপদে পড়বেন না। যদি না, হ্যাঁ বিপদ হইতে পারে, আপনি একটা ট্রাস্টেড পারসন, কেউ যদি বলে যে আমার বিপদ হয়েছে 1,000 টাকাতে, হয়তো অনেকে দিয়ে দিবে এরকম, এটা হচ্ছে আপনার একটা ভালো দিক, এটা খারাপ দিক না। কিন্তু আপনার যদি খারাপ কিছু থাকে, খারাপ কিছু বলতে আমি বোঝাচ্ছি প্রাইভেট কিছু থাকে, সরি, খারাপ কিছু না, এটা প্রাইভেট কিছু থাকে, এটা খারাপ মানুষের কাছে পড়ে গেলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যে এরকম কোনো ডাটা যেন এই প্ল্যাটফর্মগুলোতে আপনারা সংরক্ষণ না করেন। তারপরে আরেকটা মিসইউজ হইতে পারে আপনাদের বেশি কন্টেন্ট ইউজের জন্য। সেটা হচ্ছে এখন এমন একটা সময় চলে আসছে, আমরা যেখানে যাই সেখান থেকেই সেলফি ক্লিক করি, যেখানেই যাই সেখানেই এটা করি সেটা করি, প্রচুর পরিমাণ ফটো উঠি আমরা। তো সেলিব্রিটিরা, আপনারা দেখবেন সেলিব্রিটিরা এটা খুবই শিকার হয়, বাট তারা তো সেলিব্রিটি, যাদের কিছু আসে যায় না। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, আমাদের যদি এরকম কোনো বিপদ হয় তাহলে তো সমস্যা, তাই না? তো আপনার প্রোফাইল থেকে এগুলার ডাটাগুলা নিয়ে নিবে সে, অনেকগুলো অ্যাঙ্গেলের ফটো নিবে, নিয়ে এআইয়ের মাধ্যমে আপনাকে এমন একটা ক্যারেক্টার বানাবে আর এমন একটা খারাপ
বলে দিচ্ছি, একটা প্রন একটা অ্যাক্টরের সাথে আপনাকে লাগায় দিবে, দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে। তখন আপনি কি করবেন? মানে আপনার ফটোগুলো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করছেন প্রথমত, কালেক্ট করার পরে দ্বিতীয়ত সে এই ফটোগুলা বা এই ফটোই বলি, ভয়েস ক্লিপও হইতে পারে, বাট ভয়েস ক্লিপটা আপনার তেমন ক্ষতি করবে না, বাট ফটো থেকে ভিডিও বানানো এটা অনেক ডেঞ্জারাস, এটা অনেকে এটা শিকার হচ্ছে। তো এটার জন্য আপনার ফটো খুব কম উঠবেন। কী সমস্যা একটাই, আপনার ফটোগুলো কালেক্ট করে পর্ন অ্যাক্টরদের সাথে জুড়ে আপনাদেরকে দিয়ে পর্ন ভিডিও বানায় ফেলবে। তো এছাড়া আরেকটা, এই ব্যাপারটা মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, মেয়েরা সবসময় এটার হুমকির মুখে থাকে। তো আমি বলবো পার্সোনালি যে যতটুকু সম্ভব কম ফটো ওঠার দরকার। যদিও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অন করে দিছে, মানে ফটো দিলেও এখন ইনকাম হবে, সো অনেকে হয়তো বা এখন ফটোই আপলোড করবে ইনকাম করার জন্য, বাট আমি এটা কোনোভাবেই সাজেস্ট করি না। মেয়েরা বিশেষ করে যদি ভালো থাকতে চান তাহলে হয়তো বা একটু ফটো কম ওঠার চেষ্টা করবেন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এগুলো আপলোড করার কম চেষ্টা করবেন। আচ্ছা, আরেকটা ক্রাইম আছে যে আমরা আইন না জানার জন্য ভঙ্গ করে ফেলি। এটার বর্তমান যে টেকনোলজির সময়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রিপ্টোকারেন্সি। বাংলাদেশে কিন্তু ক্রিপ্টোগুলো অ্যাভেলেবল না, বাংলাদেশে বৈধতা নাই এদের। কেমন? আপনি বিটকয়েন বলেন, লাইট কয়েন বলেন, বা এদের যে ওয়ালেটগুলো, ট্রাস্ট ওয়ালেট হইতে পারে, বাইন্যান্স হইতে পারে, এগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। হয়তো বা অনেকে এখানে জানেনই না যে এটা ক্রিপ্টোকারেন্সিগুলো অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল না মানে আপনি ব্যবহার করতে পারতেছেন না, ব্যাপারটা এমন না। অ্যাভেলেবেল না মানে হচ্ছে যে এগুলো আপনি ব্যবহার করলে অন্যায় হবে, এটা আইন ভঙ্গের সমান, এটা মানি লন্ডারিংয়ের মামলা খেয়ে যাবেন এটার জন্য। বাট এগুলো আমরা জানি না। আমরা এমন হয় যে এয়ারড্রপের কিছু কাজ আছে, একটা অ্যাপে ঢুকতে হবে। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, হয়তো আপনারা শুনছেন, হামস্টার নামে। তো এটা একটা এয়ারড্রপ। তো এখানে এটা তো ছিল ফ্রি এয়ারড্রপ, বাট এমন পেইড অনেক এয়ারড্রপ আছে, এয়ারড্রপ আছে যেগুলোতে আপনার লুট করতে হয়। কিভাবে লুট করবেন? বিকাশ থেকে কারো মাধ্যমে কিনবেন, বাইন্যান্স হইতে পারে বা ফিজিক্যাল কোনো পার্সন হইতে পারে, তার থেকে আপনি কয়েনগুলো বিকাশের মাধ্যমে কিনবেন। কেনার পরে ওই কয়েনটা ডিপোজিট করে দিবেন উইথড্র করার জন্য। মানে আপনার এয়ারড্রপে যে কয়েনগুলো আছে, এয়ারড্রপ সম্বন্ধে যারা জানেন না তাদের জন্য একটু কঠিন লাগবে, জাস্ট 2 মিনিট আমি শেষ করে দেবো এটা। তো ওই উইথড্র করার জন্য আপনাদের ডিপোজিট করতে বলে। তো অনেকে অনেক টাকা লোভে পড়ে ডিপোজিট করে। অনেক ক্রিপ্টোকারেন্সি কিন্তু আবার এটার দেয়, মানে এটার বোনাসটা দেয়, আসলেই দেয়, এই রেওয়ার্ডটা দেয়। তো রিওয়ার্ডটা পাওয়ার জন্য অনেকে এটাতে ডিপোজিট করবেন। ডিপোজিট করা তো খারাপ না, অবশ্যই ডিপোজিট করবেন আপনি। ডিপোজিট করার পরে কী হয়? ডিপোজিট করার পরে আপনি হয়তো বা কয়েনগুলো পাবেন। কীভাবে পাবেন? আবার কয়েনগুলো বিক্রি করতে হবে, বিকাশের মাধ্যমে টাকা নিতে হবে। এই বিকাশ থেকে যে আপনি লেনদেনটা করলেন, এটা হয়ে গেছে মানি লন্ডারিং। আপনি হয়তো বা জানেনও না। তো এটা সম্বন্ধেও আপনাদের ভালো ধারণা রাখতে হবে। ডিটেইলে আমি যাচ্ছি না, বাট ইটস মানি লন্ডারিং। সো এটার থেকে আপনাদের খেয়াল রাখতে হবে। আর এগুলা যারা করে তাদের বাবা মাদের জানা নাই যে তাদের সন্তানরা এগুলা করে। সে জুয়া খেলতে পারে, ফ্রিল্যান্সিংয়ের নাম করে জুয়া খেলতেছে, হয়তো বা কারোর সাথে চিট করতেছে, হয়তো বা কাউকে ধোঁকা দিতেছে, নাহিদ সেজে, এরকম যে করতেছে তাদের বাবা মা জানে না। তাই সন্তানদের প্রতি দায়িত্বশীলতা বাড়াবে আপনার টেকনোলজির প্রতি সতর্কতা থাকলে। আপনি যদি জানেন যে আপনার সন্তান এরকম কিছু করতে পারে, অবশ্যই আপনি খেয়াল রাখবেন। কোনো বাবা মাই চায় না তাদের সন্তান খারাপ পথে যাক। তো এখন কথা হচ্ছে যে আমার সন্তানটা ক্রাইমে পড়ছে কি না এটা আমি জানবো কীভাবে? এটা হচ্ছে একটা পয়েন্ট। তো আমাদের বাবা মা যে জেনারেশন ছিল, ওই জেনারেশন থেকে আমরা যে জেনারেশনে আছি, ইভেন এখন যে জেনারেশন চলতেছে, এই যে টার্নিং পয়েন্ট, এখানে আমাদের বয়সের গ্যাপ খুব একটা বেশি না থাকলেও 10, 15, 20 বছরের গ্যাপ থাকলেও এখানে জেনারেশনের জন্য মানে টেকনোলজির বা আধুনিকতার প্রচুর ডিফারেন্স চলে আসছে। তারা ওই সময় ঘড়ি উড়াইতো, আমরা এই সময় এসে সেলফি উঠি। তো তাদের সাথে আমাদের মিলবে না, তারা আমাদের কোনোভাবেই খেয়াল রাখতে পারে না। এখন অনেকে আছে, বিশেষ করে গ্রামে যারা আছে, অনেকে আছে যারা অ্যান্ড্রয়েড ফোনটাও রিসিভ করতে পারে না। জাস্ট একটা ঘষা দিলেই ফোনটা রিসিভ করবে, লক খুলতে হবে, এই লকটাও খুলতে পারে না। এরকম হয় আমাদের জেনারেশনে। আমরা যদি এখনও টেকনোলজির প্রতি অনীহা রাখি, আমরা যদি টেকনোলজি না জানার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের সন্তানদের জন্য, এই যে আমাদের বাবা মা আমাদের জন্য যেমন হয়ে আছে, তাদের জন্য তেমন হয়ে আসবো। আমি যেমন বলতেছি যে আমাদের বাবা মা ফোন রিসিভ করতে পারে না, তখন যা দেখা যাবে যে ওই সময় এমন একটা টেকনোলজি এসে পড়বে যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। এমনিতেই হয়তো আমরা ধরতে পারবো না, বাট যদি আমরা এই টেকনোলজিটা সম্বন্ধেও ধারণা রাখি, বর্তমান সময়ের টেকনোলজিটা, তাহলে হয়তো বা 20 বছর পর যে টেকনোলজিটা আসতে পারে আমরা একটু হলেও আশ করতে পারি যে কী হইতে পারে। তাই আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীলতা বাড়াতে অবশ্যই আমাদের টেকনোলজি সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, আমরা টেকনোলজি সম্বন্ধে অবশ্যই জানবো।
আচ্ছা, ক্রাইম করা, যে সন্তানরা ক্রাইম করে এটা বুঝবে কীভাবে, ইয়ারা এই ফ্যামিলির লোকজন বুঝবে কীভাবে? তো আমাদের ফ্রিল্যান্সাররা, নর্মাল ফ্রিল্যান্সাররা যেটা করে সেটা হচ্ছে তারা প্রচুর রাত জাগে, রাতে কাজ করে এভাবে তাদের শরীর খারাপ হয়ে যায়, দেখতে অন্যরকম দেখা যায়। ইভেন আমার নিজের চেহারা খুবই খারাপ। তো যারা এই কাজগুলা করে, মানে খারাপ কাজ করে, তারা অনলাইনে অ্যাক্টিভিটি খুব বেশি, বাট এরা মানে বেশি টাকার লোভ যাদের মধ্যে আছে, যারা ক্রাইম করে সাধারণত, তারা দিনেই কাজ করে, রাতে তো তেমন কাজ করে না। যদি রাতে কাজ করে অন্যরকম কাজ করে, ওইটা হয়তো আরও ডিপ, যেটা আমরা ভাবতেও পারতেছি না, ওরকম ডিপ কাজ তারা করে। এরকম ক্রাইম তো অনেকগুলোই আছে, একটা একটা করে বলে শেষ করা যাবে না। তবে ম্যাক্সিমাম এই ধোঁকাবাজ বা চিটাররা দিনেই কাজ করে, এরা রাতে কাজ করে না। তাই এদের দেখবেন যে সকালবেলা বা দুপুরবেলা এরা একটু কিছু করবে, টুকটাক টেফেল করবে, তারপরে তারা ভালো কাপড় চোপড় পরে ফিটফাট হয়ে ঘুরে বেড়াবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, দূরে দূরে কোথাও ঘুরতে যাবে, এই করবে সেই করবে। এদের দেখলেই বোঝা যায় যে এরা টাকা পাচ্ছে না, সোনার খনি পেয়ে গেছে। আমি কিন্তু প্রথমেই বলেছি টাকা ইনকাম করা খুব সহজ না, টাকা ইনকাম করা কিন্তু অনেক কঠিন, তাই টাকা খরচ করাও কঠিন। যতই আপনি বেশি ইনকাম করেন না কেন, খরচ করতে অবশ্যই আপনার সমস্যা হবে। কিন্তু যদি আপনি টাকা ফ্রিতে পেয়ে যান, যদি আপনাকে কেউ গিফট করে কোনো জিনিস, তাহলে তো সেটা খুব আপনার ইউজ করতে কোনো সমস্যা নেই, তাই না? আমার একটা কাপড় অলরেডি আছে, এরপর আরও 5টা কাপড় কেউ আমাকে গিফট করছে, তাহলে তো আমি ওই কাপড়গুলোরে মিস ইউজ করবই, যেভাবে খুশি সেভাবে ইউজ করব। খারাপ হোক ভালো হোক, যেভাবে খুশি সেভাবে ইউজ করব। বাট যদি আমার কাপড়টা আমার টাকা দিয়ে কিনতে হতো, অবশ্যই আমি সেটা যত্ন করতাম। তাই যারা এই ক্রাইমের সাথে জড়িত আছে, তারা বেশিরভাগ টাইমটাই তাদের ফুর্তি রূপে কাটায় দেয়। আচ্ছা, তার মানে আমাদের ফ্যামিলিদের উচিত, আমাদের ফ্যামিলিদের উচিত আমাদের প্রতি তাদের লক্ষ্য রাখা, যে আমরা কীভাবে আয় করতে পারতেছি, এই আয়ের উৎসটা যেন তারা জানতে পারে। এই আয়ের উৎস থেকে তারা আইডিয়া নিতে পারবে যে সেটা ভালো নাকি খারাপ। আপনি যদি টেকনোলজি সম্বন্ধে না জানেন, এখন যদি এই জানার সময় এখন আপনার চলতেছে, এখন যদি আপনি না জানেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি নিজেই ফেঁসে যাবেন। আপনি বুঝতে পারবেন না যে আপনার সন্তান সৎ পথে না অসৎ পথে ইনকাম করতেছে। সুফল, এবার আমরা সুফল নিয়ে কথা বলি। সুফলের মধ্যে সবচেয়ে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে সময়ের সাথে চলা। টেকনোলজি আমাদের এমন সব দিয়েছে, যারা আমার গত ক্লাসে অ্যাটেন্ড করছিলেন অথবা গত ক্লাসটা দেখছেন বা শুনছেন, তারা হয়তো বা জানেন যে আমি টেকনোলজির যে রেভলিউশন সেটা কিভাবে আসলো, মানে এই যে যুগ থেকে এখন পর্যন্ত, শতাব্দীর পর শতাব্দী থেকে এখন পর্যন্ত কিভাবে আসলো, আমি একটা টাচ দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। এখন আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে টেকনোলজি। 2022 থেকে 25 পর্যন্ত, 2020 থেকে 25 পর্যন্ত অনেক কিছু আসছে যেগুলো আমরা কল্পনাও করতে পারি নাই যে এসব আসতে পারে। ইভেন অনেক জিনিস আছে যেগুলো এখন পর্যন্ত কল্পনা অতীত, হয়তো বা কালকে ঘুম থেকে উঠে দেখব বা শুনবো যে এটা এসে বসছে, এখন এগুলো চিন্তার বাইরে চলে যাচ্ছে। তাই আমাদের টেকনোলজি সম্বন্ধে যদি আমরা এখনও না জানতে চেষ্টা করি, আমরা যদি পিছিয়ে থাকি, আপনি যে পেশায় থাকেন, আপনি হইতে পারে আপনি কৃষি কাজ করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি টিচার, আপনি ফার্মেসিতে আছেন, অথবা আপনি কোনো ওষুধ কোম্পানিতে আছেন, যাই করেন না কেন, আপনার টেকনোলজির প্রতি ধারণা রাখতেই হবে। এটার অনেক অ্যাডভান্টেজ আছে, আমি অ্যাডভান্টেজগুলো আপনাদের একটু একটু করে বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আধুনিকতার এই কল্যাণে জীবনটা অনেক সহজ হয়ে গেছে। কিভাবে সহজ হয়ে গেছে? অফিস সামলানোর একদম সব কাজ সহজ হয়ে গেছে। আমি খুব বেশি দূরে যাব না, আমি 2010 সাল থেকে এখন পর্যন্ত, 2015 সাল থেকে এখন পর্যন্ত আসি, তাই হবে 2015 সালে যখন অফিসিয়াল কাজগুলো করা হইতো, টাইপিং করা হইতো, ডাটা এন্ট্রির জন্য টাইপিং করা হইতো, বা কোনো ডকুমেন্ট কপি করা হইতো। কপি পেস্টের কাজ হচ্ছে আপনার এরকম যে কোনো ডকুমেন্ট টাইপ করতে হয়, কোনো একটা ডকুমেন্ট আছে ইংলিশে অথবা অন্য কোনো ভাষায়, সেটাকে টাইপ করে লিখতে হয়। এখন আপনার টাইপ করতে হবে না, এখন আপনি একটা ছবি তুলবেন, ছবি তুলে স্ক্যান করে দিবেন, দেন ওইটা অটোমেটিকলি ফটো টু টেক্সট হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। এটা কি আপনার উন্নতি মনে হচ্ছে না? একটা ফর্ম আগে কালেক্ট করতে হইতো, অফলাইনে একটা ফর্ম দিতে হইতো, এখন আপনি গুগল ফর্ম ইউজ করতে পারতেছেন। গুগল ফর্মের মাধ্যমে কি ফর্মটা অনলাইনের মাধ্যমে চলে যাবে, আপনি সব ডেটা সেখানে সাবমিট করতে পারবেন। 2010 সালে বা ওই সময়টাই, 2011 সালের দিকে বিকাশ আসে, বাট ওই সময় ট্রাস্টেড ছিল না। 14-15 সালের দিকে মোটামুটি একটা ভালো পর্যায়ে আসছে বিকাশ। ওই সময়ের আগে 2009 সালে বা 8 সালে যদি টাকা পাঠাইতো কেউ, বা ওই সময়টাই 2008-9 সালে টাকা পাঠাইলে কী করা লাগতো?
হয়তো বা টাকা ডাক বিভাগে দিতে হইতো, বা যদি কেউ শহর থেকে গ্রামে আসতো টাকাটা পাঠাইতো, অথবা এরকম হইতো যে ওই মোবাইলগুলো আসছে, মোবাইল রিচার্জ করে ওই সময় যারা দোকানে মোবাইল রিচার্জ করে তাদের কাছে টাকা দিতে হইতো, 200 টাকা দিতে হইতো, তারা 10 টাকা বা 20 টাকা রেখে দিয়ে ওই বাকি টাকাটা দিয়ে দিত। বাট এটা এখন হাতের মুঠোয় চলে আসছে, সেকেন্ডে সেকেন্ডে টাকাটা ট্রান্সফার করা হচ্ছে, এখন সবাই করতেছে। আপনি করতেছেন না? অবশ্যই আপনিও বিকাশ ইউজ করেন, নগদ ইউজ করেন, বা এই মোবাইল ব্যাঙ্কিংগুলো ইউজ করেন। এখন আগে ব্যাংকে সিরিয়াল ধরে থাকতো টাকা ওঠানোর জন্য, আপনার রোগী যদি হাসপাতালে মরেও যাইতো, আপনি খুঁজি পাইতেন না, হয়তো বা টাকা ওঠানোর সিরিয়ালে পড়ে। এখন তা করতে হয় না, এটিএম বুথে যাচ্ছেন, টাকা উঠাচ্ছেন, নিয়ে আসতেছেন। এই ব্যাপারগুলো এটিএম বুথে যায় যে টাকা উঠাইতে হবে, যদি আপনি না শিখেন পারবেন কিভাবে? অবশ্যই আপনার এটা জানতে হবে, এটাই তো টেকনোলজির অংশ, এটাই তো টেকনোলজির অ্যাডভান্টেজ। এখন সময় বাঁচতেছে, শ্রম বাঁচতেছে, অনেক কিছু হচ্ছে, অনেক লাভ আছে এখানে। এই প্রযুক্তির উন্নতি যে হচ্ছে এটা আমরা তখনই বুঝতে পারবো। আমরা অনেকেই আছে গ্রামের, আমরা অনেকেই থাকি গ্রামে, যারা এই টেকনোলজির উন্নতিগুলো বলতেই পারি না। ইভেন আমি এখন পর্যন্ত মেট্রো রেলে উঠিই নাই, মেট্রো রেলে আমার এখনও ওঠার সৌভাগ্য হয় নাই। এখন এই যে মেট্রো রেলে যদি আমি না উঠি, মেট্রো রেলটা আসলে কীভাবে কাজ করে বা মেট্রো রেলটা চলে কীভাবে, হয়তো বা আমি ইউটিউব বা কোনো আর্টিকেল থেকে দেখে নিতে পারবো, বাট আমার যে একটা ভিতরের যে একটা তৃপ্তি সেটা কিন্তু আসবে না। তাই এই প্রযুক্তিগুলোর যে উন্নতি আমি বুঝতে পারি না ওইভাবে। আমার বুঝতে হলে সেটা ব্যবহার করতে হবে। আপনি আমাকে দেখতেছেন ফেসবুক লাইভের মাধ্যমে, বা যেভাবেই দেখতেছেন ইউটিউবের মাধ্যমে দেখেন, যেভাবেই দেখেন আমাকে, এই যে আপনি আমাকে দেখতেছেন এত দূর থেকে, আগে এটা করার জন্য আমাকে আমার বাসায় আসতে হতো, ঘন্টার পর ঘন্টা থাকতে হতো। আমরা যারা টিউশনি করছি ছোটোবেলায় বা টিউশনি করাইছে, অনেক সময় আমি নিজেও যখন পড়ছি আর কি, ওই সময়টাই যাই, ওই সময় আমরা কী করতাম, একটা ম্যাথ সলভ করার জন্য একটা টিচারের বাড়ির পিছে পিছে মানে টিচারের বাড়ির পর বাড়ি যাইতে হইতো, তার পিছে পিছে ঘুরতে হইতো, অনেক কিছু করতে হইতো একটা ম্যাথ সলভ করার জন্য বা একটা কিছু জানার জন্য। এখন এরকম করতে হয় না, আপনার এআই আপনার ম্যাথটাও সলভ করে দিবে। যত কম্পিটিটিভ ম্যাথ হোক না কেন সেটা আপনার সলভ করে দিবে এআই। তাই এই প্রযুক্তির উন্নতি আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এই প্রযুক্তিগুলোর ব্যবহার করব। তাই আমাদের প্রযুক্তির ব্যবহার করতে হবে, এটা করতে আপনি বাধ্য। শুধু প্রযুক্তি জানলেই সুফল, না জানলে ক্ষতি, এরকম না। আসলে এটার যে দিকগুলো আছে আমি সেটা বলি, বাহ্যিক যে দিকগুলো। আপনি যে সময় ভিডিওটা দেখতেছেন, এখন যদি লাইভ দেখে থাকেন, তাহলে এই সময়টা ঈদের আগের সময়টায়, আজকে 28 তারিখে টিকিট ছেড়েছে এবং আমাদের ঈদটা হবে 1-2 তারিখের ওই দিকে। 28 তারিখের টিকিট ছাড়ছে, প্রচুর ধুম পড়ে গেছে টিকিট কাটার, আজকে অনলাইনে ঢুকাই যেতেছিল না। তো যারা এই টিকিটগুলা কাটতে পারে না, যারা টিকিট কাটার অভ্যাস নাই, যারা জানে না এটা কিভাবে করতে হয়, যারা জানে তারাই পাচ্ছে না, যারা জানে না তারা কী পাবে? নিশ্চয়ই তারা পাবে না। তাই এখানে কিন্তু আপনি বাধ্য, আপনার এই টিকিট কাটাটা শিখতে হবে যে অনলাইনে টিকিটটা কিভাবে কিনতে হয়। শুধুমাত্র ট্রেনের টিকিটের ব্যাপারটা এরকম না, আপনি এয়ারপোর্টের যে কাজগুলো আছে সেগুলো অনলাইনের মতো করতে পারেন। আপনি এখানে বসে কক্সবাজারের হোটেল বুক করতে পারেন, আপনাকে লাগেজ নিয়ে হোটেলে ঘুরতে হবে না, আপনি আগে থেকে বুকিং দিয়ে যাইতে পারবেন। এগুলো হচ্ছে টেকনোলজির অবদান, আপনার এগুলো জানতে হবে। টাকা ট্রান্সফার, মানি ট্রান্সফার যেটাই বলেন, ব্যাংক ব্যালেন্স সামলানো, এগুলো ঘরে বসে করা যায়। ব্যাংক চেক করার জন্য, ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য ব্যাংকে যাইতে হয় না, যা ওদের থেকে জেনে নিতে হয় না। আপনি মোবাইলের মাধ্যমে একটা অ্যাপ আছে, অ্যাপটার মাধ্যমে আপনি রিফ্রেশ করে, সবগুলা ব্যাংকের অ্যাপ আছে, রিফ্রেশ করে দেখতে পারবেন। শুধু তাই না, আপনি যদি কোনো এফডিআর করে থাকেন, আপনি যদি কোনো সঞ্চয়পত্র কিনে থাকেন, সেখানেও কিন্তু আপনি এই প্রফিটটা আসলো কি না আসলো এগুলোও দেখতে পারবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমি শেয়ার করতেছি, এটা একটু মাথায় রাখেন। আপনি যদি এখন সঞ্চয় করতে চান, যেটাকে আমরা বলি ডিপিএস, এটাও আপনি বিকাশ থেকে করতে পারেন। আপনার বাড়িতে কিস্তির লোক এসে বসে থাকবে না, আপনি টাকাটা রাখবেন ডিপিএসের সেভিংসের মধ্যে রাখবেন, টাকাটা তারা অটোমেটিকলি সময় মতো কেটে নিবে। সেটা 12 তারিখ হতে বা 13 তারিখ, আপনার সময় মতো একটা ডেট দিয়ে দিবেন, ওই ডেটের আগে টাকা রাখবেন, তারা টাকাটা কেটে নিবে। মানে আপনার এই ডিপিএস করতে চাইতেছেন, আপনি সঞ্চয় করবেন, কোনো ব্যাংকে যাইতে হবে, বা টাকাটা কিভাবে জমা করবেন একটা হ্যাসেল, বা আপনি কোনো কাজে আসেন কোনো একদিন, হয়তো বা 12 তারিখে আপনার কিস্তির লোক আসে আপনার টাকা সঞ্চয়টা কালেক্ট করতে, বাট সেই দিন আপনি থাকতে পারতেছেন না, 12 তারিখে আপনি কোথাও চলে যাবেন। তো তখন কি হবে? তখন আপনি হয়তো বা থাকলেন না, কিস্তিটা মিস হয়ে গেল। অফলাইনের অসুবিধা, সে লোকটা তো বাড়িতে আসতেছে, তারও একটা অসুবিধা। এটা যদি এরকম হয় যে টাকা কারো দিতে হবে না, আপনি অনলাইনে করে ফেলছেন, টাকাটা সে অটোমেটিকলি কেটে নিবে, এবং তারপর যখন আপনার এটা ম্যাচিউর হয়ে যাবে, তখন টাকাটা আপনার ব্যাংকে, আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আপনি পাশের কোনো দোকান থেকে সেটা তুলতে পারবেন। আপনার ব্যাংকের কোনো ঝামেলাই নেই, ব্যাংকে যাইতেই হবে না আপনার।
তো এটা কি সুফল না? হ্যাঁ, বিকাশের যে সেভিংসটা, আমি বিকাশে প্রমোট করতেছি না প্লিজ, এটা মনে করেন না কেউ আবার। বিকাশের যে সেভিংসটা, এটাতে আপনি যখন ক্যাশ আউট করবেন, ওই ক্যাশ আউটের কোনো চার্জ নাই। 50,000 টাকা যদি আপনার ম্যাচিউর হয়ে যায়, 50,000 টাকা আপনার জমছে, দেন ওটা আপনি উইথড্র করবেন, ওইটার আপনার লাভ দিতে হবে না। 50,000 টাকা ক্যাশ আপনি পেয়ে যাবেন। 50,000 টাকায় যে ক্যাশ আউট চার্জটা আসে, ওইটা আপনার লাগবে না। এটা কিন্তু অনেক একটা ভালো দিক। যদিও বিকাশ আমাকে এখন পর্যন্ত স্পন্সর করে নাই, হয়তো বা করবে কিছুদিনের মধ্যেই। তো যাই হোক, তারপর আপনারা আরও করতে পারবেন অনলাইনে কেনাকাটা, যেটা একটা সময় প্রায় অসম্ভব ব্যাপার ছিল। অনলাইনে কেনাকাটা মানুষদের মাথায় আসতো না যে অনলাইনেও কেনাকাটা করা যায়। ইভেন 2020-22 সাল পর্যন্ত মানুষ মনে করতো অনলাইনে খারাপ জিনিস দেয় শুধু, মানে দারাজ মানে খারাপ। কোনো কিছু যদি ভালো হয় তার একটা খারাপ ভার্সন, যেমন শাহরুখ খান হচ্ছে রিয়েল পারসন, শাহরুখ খানের মতো দেখতে কেউ যদি আসে তাকে বলবে যে শাহরুখ খান ফ্রম দারাজ, মানে দারাজ হচ্ছেই খারাপ। ব্যাপারটা কিন্তু এরকম না আসলে। শুধু দারাজ না, এরকম অনলাইনে অনেক বিজনেস আছে। ইভেন আপনি নিজেও এখন ব্যবসা করতে পারেন। এই সুযোগ সুবিধাটা শুধুমাত্র টেকনোলজির সুবিধাই পেয়েছেন, আর এটা আরও ডেভেলপ হচ্ছে। আপনি যদি এখন এটাতে ইনভলভ না হন তাহলে অনেক পিছিয়ে আছেন। প্রথমত আপনার অনলাইনে কেনাকাটা করতে হবে, দ্বিতীয়ত অনলাইনে আপনার বিক্রি করতে হবে। সেটা আপনি যাই বিক্রি করেন, আপনি ডিজিটাল প্রোডাক্ট, এই যে আমার মতো কথা বিক্রি করতে পারেন, অথবা আপনি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, এই যে আমার পাশে একটা গাছ আছে, আপনি দেখতেছেন কিনা আমি জানি না, এই গাছটাও বিক্রি করতে পারেন। যেটা খুশি সেটা বিক্রি করতে পারবেন। তার মানে অনলাইনে যেমন আপনি চাইলে খুব সহজে কেনাকাটা করতে পারবেন, তেমনি অনলাইনে খুব ভালোভাবে ব্যবসাও করতে পারবেন। বাট আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে তো আপনার সময় লেগে যাবে শিখতে। তাই আপনার আগে শিখতে হবে। তো এখন এইটা শেখার জন্য কোথায় যাবেন? খুব সহজ বুদ্ধি। আপনি গুগলও সার্চ করার দরকার নেই, আপনি জাস্ট ইউটিউবে যাবেন, অনলাইনে কেনাকাটার সহজ উপায় কী, এটা। এছাড়া আমার যে কোর্সটা আপনি দেখতেছেন, এই কোর্সের একটা স্পেসিফিক ভিডিওই কোর্সই থাকবে, ক্লাসই থাকবে। আমার এই কোর্সের স্পেসিফিক একটা ক্লাস থাকবে যেটা হচ্ছে অনলাইনে কেনাকাটা করার জন্য। তো ওই ক্লাসটা আপনি অ্যাটেন্ড করে নিন, আমি আপনাকে শেখাবো কীভাবে ভালোভাবে কেনাকাটা করতে পারবেন, কোনো সময়ই ঠকবেন না। আর এছাড়া কীভাবে আপনি চাইলে একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। আপনি যেখানে এই ভিডিওটা দেখছেন, যদি ইউটিউব ফেসবুক লাইভে হয়ে থাকে, যেখানে না, আপনি যদি ফেসবুক লাইভে দেখে থাকেন তাহলে এটার ফলোয়ার দেখেন মোটামুটি অনেক বেশি আছে। এটা আমার একটা বিজনেস ছিল, তো এটাতে আমি কনভার্ট করে এখানে চলে আসছি। তো ইনকাম করা যায় না, ব্যাপারটা এমন না। এছাড়া অনলাইনে আরও বেশ কিছু জিনিস আছে, প্যাসিভ ইনকামের সুযোগ রয়েছে। তো প্যাসিভ ইনকামের দুইটা দিক আমি বলি। প্যাসিভ ইনকাম বলতে কোন ইনকাম, যেটা বসে বসে ইনকাম করা যায়। সবচেয়ে সহজ প্যাসিভ ইনকাম হচ্ছে সুদ খাওয়া। সুদ তো মুসলমানদের জন্য হারাম, বাট সুদটা হচ্ছে সবচেয়ে ভালো প্যাসিভ ইনকাম। এখানে আপনার কোনো কাজ করতে হবে না, আপনি 1,000 টাকা কাউকে দিবেন, 100 টাকা লাভসহ পরে ফেরত নিয়ে নেবেন। এটার থেকে তো সহজ কোনো ব্যবসা নাই, এটা একদম রিস্ক ফ্রি একটা সুদের ব্যবসা। বাট এটা তো করা যাবে না। অনলাইনে এমন অনেক ব্যবসা আছে যেটার মাধ্যমে আপনি ভালো ইনকাম করতে পারেন। আপনি যদি গ্রাফিক্সের কোনো কাজ করতে পারেন আর কি, শিখেন কোনো সময়, গ্রাফিক্সের কাজ শেখার দরকার নেই। আপনার কাছে যে ফোনটা আছে, এটা দিয়ে যদি ফটো ওঠান, ফটোটা এডোবি স্টক বা শাটার স্টক বা এই স্টক সাইটগুলোতেও যদি বিক্রি করেন, তারপরেও আপনি ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন। এছাড়া ভেক্টর ডিজাইন করতে পারেন, যারা ইলাস্ট্রেটর সম্বন্ধে জানেন, ভেক্টর ডিজাইন করতে পারেন, অথবা আপনাদের টি শার্টের যে ডিজাইনগুলো, এগুলোও আপনারা চাইলে বিক্রি করতে পারেন। মানে যদি এখানে ম্যাক্সিমাম লোকগুলোই আমার অডিয়েন্স হচ্ছে ফ্রিল্যান্সার হবে, তাদের ট্রেনিং করানো হচ্ছে। তো এই ফ্রিল্যান্সাররা এখানে যদি কেউ থেকে থাকেন যে আপনারা ফ্রিল্যান্সিং করতে চান গ্রাফিক ডিজাইনের উপর, তো সেক্ষেত্রে আপনার গ্রাফিক্সের অনেক কিছু করতে হবে। আর এইগুলো আপনি চাইলে বিক্রি করতে পারেন, তাও প্যাসিভ ইনকাম আকারে, মানে বিক্রি হতে থাকবে। যত দিন এটা বিক্রি হবে তত দিন আপনার ইনকাম হবে। এটা বিক্রির পর বিক্রি হতেই থাকবে, এটার বিক্রির কোনো শেষ নাই। এগুলো ডিজিটাল প্রোডাক্ট, এটা নিয়ে কেউ শেষ করতে পারে না। আপনি যদি একটা ইবুক লিখেন, তো এই ইবুকটা আপনি একটা অ্যামাউন্ট ধরে সেটা বিক্রি করে দিতে পারেন। জাস্ট একটা যদি অ্যাড রান করেন ফেসবুকে, অথবা আপনি যদি ফেমাস পারসন হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আরও ভালো। তাহলে তো দেখা যাচ্ছে যে আপনি একটা বই যদি লিখেন, বই আপনি লিখেন আর অন্য কেউ লিখে, জাস্ট আপনার নামে যদি লেখা হয়, পাবলিশ করে দিবেন, সেটার বিক্রি হতে থাকবে। আপনার ওটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, বিক্রির পর বিক্রি হতে থাকবে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। এই টেকনোলজি আপনাকে প্যাসিভ ইনকাম করার সুযোগ দিচ্ছে ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে। আপনার কোনো প্রোডাক্ট এমন কোনো প্রোডাক্ট না যেটা একবার বিক্রি করবেন আর বিক্রি করা যাবে না, এমন প্রোডাক্ট না। ডিজিটাল প্রোডাক্ট, সেটা আপনার কোর্স হইতে পারে, সেটা আপনার কোনো ডিজাইন হইতে পারে, সেটা ফটো হইতে পারে, কোনো মিউজিক হইতে পারে। এই টাইপের অনেক কিছুই আছে যেগুলো আমরা হয়তো আস্তে আস্তে এই প্যাসিভ ইনকামের যে কোর্স বা ক্লাসগুলো আসবে ওই সময় হয়তো বা ডিটেল আলোচনা করব। তারপরেও যদি আপনার জানার এখন ইচ্ছা থাকে, তাহলে প্লিজ আপনি ইউটিউবে যা প্যাসিভ ইনকামের যে ব্যাপারগুলো আছে একটু জেনে নেন যে কী প্যাসিভ ইনকাম করা পসিবল টেকনোলজির মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা
কাজের ক্ষেত্রে যে টেকনোলজি আমাদেরকে সুবিধা করতেছে, আমি প্রথমেই বলেছি যে অফিসিয়াল যে কাজগুলো সেগুলো খুব সহজে করা যায়। আমাদের ডাটা এন্ট্রি সহ হিসাব নিকাশের কাজগুলো করা যায়। তো যে এক্সেলের কাজগুলো ছিল, পাওয়ার পয়েন্টের কাজগুলো ছিল, আরও অনেক বিভিন্ন ওয়েব পেজ রয়েছে, সেগুলোর যে কাজগুলো ছিল আপনার মাইক্রোসফট অফিস, আমি জাস্ট মাইক্রোসফট অফিসের কথাই বলতেছি। এখানে হয়তো বা অনেকে কম্পিউটার চালাইতেও পারে না, তারা হয়তো বা তাদের কাছে কঠিন হয়ে যাবে। এর থেকে সহজভাবে তো এখানে বোঝানোর উপায় দেখতেছি না আমি, তারপরেও বুঝাইতেছি। এই যে ডাটাগুলা জাস্ট আমরা ডাটাগুলো যাকে সেভ না করলেও চলে যেত। আমরা একটা ভিডিও এডিট করে রাখছি কোনো একটা সফটওয়্যার দিয়ে, অনেকটুকু ভিডিও এডিট করছি, বাট সেভ করতে মনে নাই আমার, কারেন্ট চলে গেছে, আমার ডাটা সব শেষ, আমার প্রথম থেকে আবার এডিট করতে হয়েছে। এমন অনেক হয়েছে আমার জীবনে। আমি কোনো ডাটা কালেক্ট করতেছি, নাম ধরে ধরে লিখতেছি যে ফারুক 500 টাকা, আশিক 200 টাকা, মারুফ 300 টাকা, এইভাবে আমি লিখতেছি। বাট এই সময় আমার কারেন্ট চলে গেছে, সব ডাটা শেষ, আমার নতুন করে আবার ডাটা লিখতে হয়েছে। বাট এখন এটা আর হয় না। আপনি যদি গুগলের ইউজ করেন, আপনি এক্সেলও এখন এটা অনলাইনে এসে পড়ছে যদিও, তারপর আমি গুগলের কথা বলতেছি, গুগল শিটস ইউজ করেন বা গুগল ওয়ার্ড ইউজ করেন, তাহলে সেখানে আপনি যদি লেখেন, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে অনলাইনে সুবাদে। শুধু টেকনোলজি আপনাকে এই সুবিধাটা দিচ্ছে। তার মানে আপনার হিসাব নিকাশ থেকে শুরু করে লেখালেখি যা করেন, এগুলো অটোমেটিক সেভ করে দিচ্ছে এখন। তার মানে আগে যে কষ্টগুলো হইতো, এই কষ্টগুলো কিন্তু এখন আর হচ্ছে না। তো এছাড়াও আপনি ডাটা অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করতে পারবেন। আগে আমরা যদি কোনো লিস্ট করতাম, 100 জনের লিস্ট করতাম, এর মধ্যে যদি বের করতাম যে টি শার্ট সাইজটা বের করব, এক একজন ফর্ম জমা দিছে, কেউ জমা দিছে এক্সএল, কেউ জমা দিছে এক্স, কেউ জমা দিছে এল মানে লার্জ সাইজ, কেউ দিছে এম মিডিয়াম সাইজ, যেই দিক এক একজন এক একটা দিছে, ফর্মগুলোর লিস্ট আগে আমার কাছে আসছে। তখন আমি কি করতাম, তখন আমি একটা করে ফর্ম নিতাম, নিয়ে লিখতাম, লিখে লিখে আমি বের করতাম যে কতজন এক্স, কতজন এল, কতজন এম, এটা বের করতাম আমি লিখে লিখে। এখন এটা করতে হয় না। আপনি একটা শিটে যদি ডাটাগুলো থাকে আপনার, আপনি ফিল্টার করতে পারবেন। ফিল্টার করে শুধু এক্স বা এলটাকে সিলেক্ট করে দিবেন, যদি লার্জ সাইজের কতজন আছে, কী কী নাম আছে, কী কী ডিটেইলের আছে, সবগুলো বের করে ফেলবেন। কোনো বিজনেসের, আপনি একটা কোম্পানিতে আসেন, স্যালারি বা কোম্পানির যে সেল জেনারেট করার পর এগুলোও কন্ট্রোল করা যায় এখন এই সফটওয়্যারগুলো দিয়ে। আপনার বিজনেসের নামে আপনি সফটওয়্যার বানিয়ে নিতে পারেন, অথবা আপনি নাও শুধু গুগলের হেল্প নিতে পারেন, অথবা ফ্রি অনেক রিসোর্স আছে সেগুলোর হেল্প নিতে পারেন। নিয়ে আপনি ডাটাগুলো রাখবেন, জাস্ট একটা একটা করে রেখে দিবেন। বছর শেষে কোনো ডাটা অ্যানালাইজারকে ভাড়া নিতে হবে না আপনার ডাটাগুলো বের করে দেওয়ার জন্য। আপনি নিজেই ফিল্টার করে বের করতে পারবেন কোন মাসে কতটুকু সেল হয়েছে, কত % সেল ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে। এই ডাটা অ্যানালাইসিসগুলো এখন এই টেকনোলজির সুবাদে খুব সহজে করা যায়, কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মাধ্যমে। তো এটা দিচ্ছে শুধুমাত্র টেকনোলজি। এছাড়া আপনি যেটা সবচেয়ে বেশি পান এখন, পেয়ে গেছেন অলরেডি, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। চ্যাটজিপিটি বলেন আর ডিপসিক বলেন, আমি ভিডিওটা ছাড়ার পর হয়তো বা আরও অনেক কিছু চলে আসবে। তো গুগলের জেমিনি আছে, তারপরে কোপাইলট রয়েছে হচ্ছে মাইক্রোসফটের। তো এই যে এআইগুলো আছে, এই এআইগুলোর কাজ হচ্ছে আপনার কিছু প্রয়োজন হলে সেটা বের করে দেওয়া। তো এদের মাধ্যমে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। আপনি একটা বিজনেস দাঁড় করাইতে যেতেছেন, বাট বুঝতেছেন না যে বিজনেসটার আপনার পরিকল্পনাটা কীভাবে সাজানো উচিত, বা আপনি যে যারা ইনভেস্ট করবে তাদের কাছে কোনো ফর্ম দিতে পারতেছেন না, অথবা তাদের কাছে যে একটা ইনভাইটেশন পাঠাইতে পারতেছেন না। আমাদের ছোটোবেলা থেকে কিন্তু আমাদের আবেদন করা শিখাইছে, আমাদের চিঠি লেখা শিখাইছে, অনেক কিছু করা শিখাইছে ছোটোবেলায়, হয়তো বা এখন এগুলো চলে কিনা স্কুলে আমি জানি না। তো এই লেটারগুলা বা এই চিঠিগুলা আপনি যদি চান যে অমুকের বরাবর তুমুকের বরাবর একটা এই ধরনের চিঠি আমার লাগবে, তো এই ফরম্যাটটা ওরা এআইটা আপনাকে দিয়ে দিবে, আপনার আর মুখস্থ করতে হবে না। আমি এমন অনেক মার খাইছি যে ফর্মাল বা ইনফর্মাল যে লেটারগুলো আছে, এই চিঠিগুলা লেখার জন্য লিখতে পারতাম না, আমি বুঝতাম না যে কার পরে কী লিখবো, কীভাবে গুছিয়ে লিখতে হয়। বাট এখন আপনি যান এআই, জাস্ট লিখবেন যে আমি উমুকের বরাবর এই চিঠিটা লিখতে চাই, কিভাবে লিখব, আপনাকে এআই লিখে দিবে। এই আইডিয়া জেনারেটটাও আপনি করতে পারবেন এই এআইয়ের যুগে এসে টেকনোলজির মাধ্যমে। শুধু তাই না, আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, পেজের টাইটেলটা কী দিবেন, পেজের লোগোটা কেমন হওয়া উচিত, ডেসক্রিপশন কী হবে, অ্যাবাউটে কী আসবে, কন্ট্যাক্টে কী কী দিতে হবে, বা আবার কন্ট্যাক্টের জন্য আপনার কী কী লাগবে, কী কী ইনফরমেশন আপনার লাগবে একটা বিজনেস রেডি করতে, কত টাকার ডিপোজিটের মাধ্যমে কোন বিজনেস আপনি রেডি করতে পারেন, এই আইডিয়াগুলোর জন্য আপনার কারো কাছে যেতে হবে না। এগুলোও টেকনোলজি আপনাকে খুব সহজে বুঝাইয়া দিবে। আচ্ছা, এটার মাধ্যমে যেটা করলাম যে আমরা এআইয়ের, শুধু এআই না, আমরা টেকনোলজির মাধ্যমে অনেকগুলা প্রযুক্তির উন্নতির ফলে অনেকগুলা দিক পাইছি, ভালো দিকগুলা, যেগুলোর মাধ্যমে আমরা নিজেরা আমাদের সময় বাঁচাতে পারি, ইভেন আমরা নিজেরা সেটেল হইতে পারি।
আর এছাড়া আপনার বিজনেস প্রসার করতে পারেন এটার মাধ্যমেই, এই টেকনোলজির মাধ্যমে। আপনার এখন পর্যন্ত অনেকে রয়েছে যাদের বাংলাদেশে যারা আছে বিজনেসের পেজ নাই, বিজনেসের ওয়েবসাইট নাই, বাট হয়তো বা কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কারণ বাইরের দেশগুলোতে বিশেষ করে আমরা যারা কাজ করি বিভিন্ন দেশের, বিভিন্ন আমেরিকায় বা কানাডার বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি, দেখা যায় তাদের ওইখানে প্রত্যেকজনের নিজেদের পার্সোনাল একটা করে ওয়েবসাইট আছে, বিজনেসের একটা ওয়েবসাইট আছে। তাদের যে যদি একটা সিঙ্গেল একটা দোকান থাকে, অনেকের তো দেখি, অনেকের আমি কাজ করছি যে 4 দোকানের ওয়েবসাইট লাগে, 4 দোকান চালাইতেছে। এখন বাংলাদেশে তো চলে আসছে, বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। বাট 4 দোকানে কিন্তু এখনও ওয়েবসাইট আসে নাই। বাট অনেক দেশে এগুলো শুরু হয়ে গেছে, ছোট্ট একটা টি স্টল। অনেক দেশে, সব দেশে তো এই টি স্টলটা এভাবে চলে না, কফি স্টল চলে, যে কফিগুলো রেস্টুরেন্টে বিক্রি হয় ম্যাক্সিমাম। তো তাদের এখানে নিজেদের ওয়েবসাইট আছে, তারা রিভিউ জেনারেট করে, কালেক্ট করে, তাদের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমেই তারা বিজনেসের প্রসার ঘটায়। বাট বাংলাদেশে এখন ওইভাবে আসে নাই। আপনার ফেসবুক আইডি আছে, এটাই তো বেশি, আপনার নামে আবার আপনার নামে আবার পেজ, আপনার নামে আবার ওয়েবসাইট, এটা অনেক ব্যাপার। আর দেখা যায় যে আমাদের দেশে সবচেয়ে বেশি সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের এসে বলে যে একটা ওয়েবসাইট বানাইতে কত টাকা লাগে, কত টাকা নিবা। একটা ওয়েবসাইটে ডোমেইন হোস্টিং লাগে। তো এটা আমি জাস্ট অফ টপিক, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ডোমেইন হোস্টিংটা রিনিউ করতে হয় বছরের পর বছর। তো পরের বছরে যায় যখন তার ওয়েবসাইট বন্ধ হয়ে যায়, তখন এসে বলে আমি তোমাকে এত টাকা দিলাম, তোমার ওয়েবসাইট গায়েব হয়ে গেছে কেন? বুঝেই না যে তাদের ওয়েবসাইটে ডোমেইন হোস্টিংটা রিনিউ করতে হয়। এগুলো বুঝতে হবে, এগুলো বোঝার জন্য আপনার টেকনোলজি জানতে হবে। তো টেকনোলজির যে খারাপ দিকগুলো ছিল আমরা ক্লাস শেষ করে দিব, যারা বের হয়ে যাইতে চান বের হইতে পারেন। আর যারা এই ব্যাপারগুলো জানেন আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে এর বাইরে আর কঠিন কিছু আপনাদের দিলাম না, কারণ এখানে আমার অনেক ছোটো ছোটো স্টুডেন্ট আছে। তো ইন্টারনেটের যে ক্ষতিকর দিকগুলো আমি জাস্ট একবার রিভিশন করে নিচ্ছি যে কি কি ছিল এখানে। আপনার সুফল আর কুফল দুইটা দিকে আমি দেখাইছি, যে বিপদ থেকে কিভাবে রক্ষা পাইতে পারি আর এর অ্যাডভান্টেজ কীভাবে নিতে পারি। কুফলের মধ্যে জীবনের হুমকি ছিল, সাইবার আইনগুলো আমাদের জানতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমরা মামলা খাইতে পারি নিজেদের অজান্তেই, আমাদের জরিমানা হইতে পারে, জেল হইতে পারে, অথবা আমরা যদি প্রপার ধারণা না রাখি তাহলে আমাদের অর্থ লোকসান হইতে পারে। লাইক আমরা যদি অর্থ লোভ করি তাহলে আমাদের টাকা নিজেদের পকেট থেকে দিয়ে দিব, আমরা টেরও পাবো না। অফলাইনে যেটা হয় যে একটা ঠিকানা দিছে আপনাকে, ঠিকানা দিয়ে বলতেছে ভাই এই জায়গাটা কোন জায়গায়, আপনি ঠিক কাগজটা নিছেন, সে একটা কাগজের পিছনে টুকা দিছে, দেন আপনি তার বসে চলে গেছেন। এই যে শয়তানের বাতাস বাই টাইপের কোনো একটা কেমিক্যাল দিয়ে আপনাকে তারা বশ করে সব কিছু আপনি দিয়ে দিচ্ছেন নিজের ইচ্ছাতেই। অনলাইনেও এটাই হচ্ছে, আপনি জানেনও না যে আপনাকে কি একটা ফু দিয়ে দিছে, কি একটা বাতাস ধরাইয়া দিছে, যে আপনার পকেট থেকে টাকা অটোমেটিকলি তাদের কাছে চলে যাচ্ছে আপনার মাধ্যমেই, আপনি টেরই পাচ্ছেন না। এরকম হয়, শুনছেন হয়তো বা, যে কোনো এক রিক্সাওয়ালা চালাইতে চালাইতে যাইতেছে কোনো এক জায়গায়, তারপরে সামনে একটা দেখে যে সোনার টুকরা সহ একটা চিঠি পড়ে আছে। সে তো পড়াশোনা জানে না, যাত্রীকে দিচ্ছে, ভাই দেখেন তো কি। সেখানে লেখা যে এই দোকানে এই সোনাটা দিয়ে এর বিয়ের জন্য গয়না বানাইতো, বাট এটা তুই নিয়ে এটা করিস, বাট এটা রাস্তায় পড়ে গেছে। তো রিক্সাওয়ালা বলতেছে ভাই দেন এটা আমি নিয়ে যাই। তখন এই যাত্রীগুলো লুভে পড়ে, ম্যাক্সিমাম টার্গেট করে মেয়েদের, কারণ মেয়ে বলতে মহিলারা, আগের মহিলারা, ওনাদের কাছে ইনস্ট্যান্ট গয়না টয়না থাকে, তো টাকা পয়সা মোটামুটি থাকে, তো ওদের থেকে যতটুকু হাতে নেওয়া যায়, বলে যে গয়না তুমি শোনো আমাকে দাও, আমি তোমাকে তো টাকা দিচ্ছি, তো টাকাটা নিয়ে এই ছাইড়া দেয়। এমন অনেক হয়, এখন প্রচুর চলতেছে এই চিটার বাটপাড়িগুলো। এগুলো হচ্ছে অফলাইনে। অনলাইনে এটারই কপি চলতেছে, আর কিছু না, বোঝানোর কিছু নেই কুফলগুলা। অনলাইনে এটারই কপি চলতেছে। আপনার সতর্ক থাকতে হবে, আপনার ফেসবুক আইডিগুলো সিকিউর রাখতে হবে, আপনার নিজের ভোটার আইডি কার্ড সিকিউর রাখতে হবে। শুধু ফেসবুক না, আপনার ফোনে যেন কোনো অহেতুক অ্যাপ ইনস্টল হয়ে না থাকে। এমন অজান্তে কোনো অ্যাপ ইনস্টল করে ফেলবেন, আপনি জানবেনও না যে কী অ্যাপ ইনস্টল করছেন, বা কী সফটওয়্যার ডাউনলোড করছেন, বা কী ফাইল ডাউনলোড করছেন। আপনার মোবাইলটা হ্যাক হয়ে বসে আছে, আপনি জানেনও না। এরকম করা যাবে না। এগুলো আপনার জানতে হবে যে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে, কোন সফটওয়্যার থেকে ডাউনলোড করা যাবে না। যদিও গুগল বা অন্যান্য যে মোবাইল কোম্পানিগুলো আছে তারা চেষ্টা করে আমাদের সিকিউর রাখতে, বাট আমরা সিকিউর থাকতে পারি না। কারণ অন্যতম কারণ সেটা হচ্ছে যে আমরা এগুলা মিস ইউজ করি, আমাদের লুপ দেখানো হয়। ক্রমে যেটা হয় যে ক্রমের একটা দিবে, ক্রমে কোনো একটা লিঙ্কে ঢুকছেন, আপনি ক্লিক করছেন, তারপরে দেখা যাচ্ছে সেখানে দেখা দিতেছে যে আপনি লটারিতে 10,000 টাকা দিচ্ছেন, ক্লিক করেন, এখানে ক্লিক করে দিয়েছেন, আপনার সব কিছু হ্যাক হওয়া শেষ। এরকম করা যাবে না। আপনাকে যদি কেউ অপরিচিত কোনো লিঙ্ক পাঠায় মেসেঞ্জারে, যে লিঙ্কে ক্লিক করে দেখ কী আছে,
বা ঈদের বোনাস দেয়, এই দেয়, সেই দেয়, এগুলোর লোভে একদমই পড়বেন না। আমি আবারও বলতেছি, টাকা ইনকাম অনেক কঠিন, টাকা ফ্রিতে পাওয়া অনেক কঠিন, টাকা ফ্রিতে পাওয়া যায় না। আর আপনি যদি কোনো সময় হ্যাকিংয়ের শিকারও হয়ে যান, তাহলে তাড়াতাড়ি যতটুকু দ্রুত সম্ভব আইনের সাহায্য নিন। বাংলাদেশের আইন অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ফটো কম করে উঠুন, যতটুকু প্রয়োজন ফটো উঠুন, ভিডিও বানান, আপলোড করুন কম কম করে, যাতে ফেসে না যান আপনি। আপনার ডাটাগুলো মেসেঞ্জার, ফেসবুকে স্টোরেজ বানায় সিকিউর ভেবে সেখানে আপলোড করে রাখেন না প্রাইভেট ডাটাগুলো, তাহলে আপনার জীবনের আরও বেশি হুমকিতে পড়তে পারেন, ক্রাইমের শিকার হইতে পারেন, ব্ল্যাকমেইলের শিকার হইতে পারেন। সফলের মধ্যে রয়েছে টেকনোলজি আপনি যত জানবেন তত মজা লাগবে আপনার এই দুনিয়াতে বেঁচে থাকতে, কারণ খুব সহজেই এখন ঘরে বসেই অনেক কিছু করা যায় যেগুলো হয়তো বা আপনি ভাবতেও পারতেছেন না। তাই আমার কোর্সটা ফলো করতে থাকুন, আমি আপনাদের সাথে আছি। ফুল কোর্সে আমি আপনাদের দেখাবো টেকনোলজির কামাল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে জয়েন করার জন্য।